এনসিপি, সেটি আজ না সেই বিনিয়োগ সম্মেলন থেকে দেখা যাচ্ছে 3টি বড় দল। কিসের ভিত্তিতে আসলে তাদেরকে নেওয়া হচ্ছে, বা এখনো যে 4টি দলকে নেওয়া হলো কিসের ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে যে তারা, বা এনসিপির সমাবেশ হলে সেখানে যেভাবে নিরাপত্তা দেওয়া হচ্ছে, কোটি কোটি টাকা রাষ্ট্র খরচ করছে, এই নিরপেক্ষতার জায়গাটাও সরকার আসলে কিভাবে সামনে আর প্রমাণ করবে, বা তাদের বিরুদ্ধে এই অভিযোগটা কি খুব মানে নির্বাচনের সময় এটি একটা বড় অভিযোগ হয়ে দাঁড়াবে কিনা? না দেখেন, এখানে আসলে প্রথম কথা হচ্ছে যে এই সরকারটি নিরপেক্ষ এটা বলাটা আসলে খুব শিশুসুলভ হবে। কারণ যে সরকারের প্রধান হঠাৎ করে, যেটা কিনা একটা গণ অভ্যুত্থানের পরে একটা সরকার ছিল, আমি স্ট্রংলি মনে করি এই দেশে একটি গণ অভ্যুত্থান হয়েছে। এটা এটা তো ডেফিনেটলি হয়েছে। এবং আপনার এখানে বাংলাদেশ আওয়ামী লীগ বা যারা আওয়ামী সমর্থক তারা যতই চেষ্টা করুক না কেন এটা ষড়যন্ত্র, এটা বোঝানোর, বাট এখানে ডেফিনেটলি গণমানুষের ছিল, অংশগ্রহণ ছিল, এবং সেটা স্বতঃস্ফূর্ত ছিল। আপনি 5ই অগস্টের পরবর্তীতে, ওই 5ই অগস্টের ওই মুহূর্তে আপনি যে পরিমাণ মানুষের ঢল এই এই ঢাকাতে ছিল, এটা একটা গণ অভ্যুত্থান ছিল। কিন্তু এটা সবচেয়ে প্রথম ড্যামেজ, আমি এটা মানে খুব দুঃখ নিয়ে বলছি যে প্রথম ড্যামেজটি আসে হচ্ছে এখানের যিনি আমাদের প্রধান উপদেষ্টা, তিনি যখন বলেন যে ওনার নিয়োগকর্তা ছাত্ররা, এটা হচ্ছে উনি জনগণের নিয়োগকর্তা না হয়ে ছাত্রদের নিয়োগকর্তা হয়ে যান। এটা হচ্ছে প্রথম সংকট। দ্বিতীয় সংকট কখন হয়? অদ্ভুত ভাবে আমরা যারা এই গণ অভ্যুত্থানের মানে অংশীজন, মনে করেন যিনি ওই যেই আমার নেক্সট ইসেতে আমার নেক্সট ডোরে একটা বাচ্চা মারা গেছে, এটা দেখে আমার খারাপ লেগেছে, এই জন্য আমি রাস্তায় নেমে আসছি। হ্যাঁ, একটা বাচ্চা নেমে গেছে, মারা গেছে। রিয়া গোপের মতো একটা 4 বছরের বাচ্চার মাথার মধ্যে গুলি এসছে, আমার ক্ষোভ হয়েছে, আমি আমি রাস্তায় নেমে গেছি। এখন আপনি কথা নেই বার্তা নেই হঠাৎ করে আমাদের প্রধান উপদেষ্টা যে বললো মেটিকুলাসলি প্ল্যান, আমি তো বুঝলাম না এই প্ল্যানের অংশ কখন কে ছিল। ওই আমাদের মতো সাধারণ মানুষকে তো কেউ যে বলে নাই, কেউ তো নেতৃত্ব দেয় নাই, কোনো এখানে তো মাস্টার মাইন্ড আছে, উই ডিডন্ট ইভেন নো। সো আমাদের যে পার্টিসিপেশন, প্রত্যেকটা স্টেক হোল্ডার যে পার্টিসিপেশন, সেই পার্টিসিপেশনটাকে প্রথম বিতর্কিত করা হয়েছে এই একটি বক্তব্যের মধ্য দিয়ে। আপনি নিরপেক্ষতা রাখবেন কি করে? আমি এটাও জানি না যে বাংলাদেশের, মনে করেন যখন 5ই অগস্টের পরে কোন এক অদ্ভুত কারণে যখন আমাদের সেনা প্রধান বললেন, উনি 4বার বাংলাদেশ জামাত ইসলামের কথা বললেন, কেন বললেন আমি তো বুঝলাম না। এত ঐক্যমত্য কমিশন হয়েছে, এত কিছু হয়েছে এখানে। আচ্ছা আপনি আমাকে বলেন তো শারমিন, এখানে এতগুলো যে ঐক্যমত্য কমিশন হয়েছে, কোন কমিশনটি বাংলাদেশের নাগরিকের নিয়ে কথা বলেছে? শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, কোনটা? নাগরিকের অধিকার নিয়ে কে কথা বলেছে? কিসের বন্দোবস্ত? ক্ষমতার মসনদ পরিবর্তনের জন্য তো বাংলাদেশের মানুষ নামেনি। বাংলাদেশের মানুষ তো নেমেছিল সিস্টেম পরিবর্তন। আপনি তো সিস্টেম পরিবর্তন করবেন কি করে যদি আপনি নিজেই বলেন, নিজেই দাবি করেন আপনার একটা নিয়োগকর্তা চলে আসছে, আপনি মিটিকুলাসলি প্ল্যানের অংশ, আপনার সারাক্ষণ অমুককে ভাঙতে হবে, তমুককে ভাঙতে হবে, সারাক্ষণ যেই প্রক্রিয়াতে আপনাকে নির্যাতন করা হয়েছে সেই প্রক্রিয়ার দ্বিগুণ নির্যাতনের কৌশল অবলম্বন করতে হবে, ওই প্রক্রিয়ায় মানুষের মুখ বন্ধ করতে হবে। এটি আর যাই হোক, কোনোভাবে তো এটাই হতে পারে না। আপনি বলছেন নিরপেক্ষ, নিরপেক্ষ থাকার জন্য আগে নিরপেক্ষ বক্তব্য শিখতে হবে। আই এম ভেরি সরি। নিরপেক্ষ থাকার জন্য, নিরপেক্ষতা ধরে রাখার জন্য একটা নিরপেক্ষ বক্তব্য দেয়া রাজনৈতিক দলের যারা থাকেন, যারা আপনার প্রশাসনে থাকেন, প্রশাসনের লোকজনকে, এটা কোনো নিরপেক্ষ বক্তব্য ছিল? একটা প্রধানমন্ত্রী সচিব যখন বলেছিলেন, প্রেস সচিব যখন বলেছেন যে মব গ্রুপ মানে হচ্ছে প্রেশার গ্রুপ, মবক্রেসি নিয়ে যখন সারা দুনিয়া কথা বলছে, তখন আপনি এই কথা বলার মধ্যে দিয়ে মবকে সমর্থন করেননি? এটা নিরপেক্ষতার নমুনা না, এগুলো নিরপেক্ষতার নমুনা না। এগুলো হচ্ছে স্পষ্টত আপনার বায়াসনেস। এটা একদমই স্পষ্টত। আমরা একজন রাজনৈতিক বিশ্লেষক, একজন নৃবিজ্ঞান হিসেবে আমরা বুঝতে পারি কি হেতু কারণে আপনার পলিটিক্যাল পার্টিগুলো তো পলিটিক্স করে ভাই, আমরা তো রাজনীতি করি না, আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলি এবং শেষ শেষ রক্ত পর্যন্ত বলতে থাকবো। এটা হচ্ছে একজন শিক্ষক হিসেবে আমার দায়িত্ব। আমার নৈতিকতার জায়গা থেকে আমি একটা কথা বলি, এই সরকারের নিরপেক্ষতা, এই সরকারের সক্ষমতা, দুটার কোনোটাই নেই, দুটোর কোনোটাই নেই। কাজে অনেক এই ধন্যবাদ। নিরপেক্ষতার সক্ষমতার গল্প করে কোনো লাভ নেই। জি, অনেক ধন্যবাদ ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা। মানে যে আলোচনায় এসে দাঁড়ালো, যে প্রথমে কথা হচ্ছিল চাঁদার পরিমাণ 5 গুণ হয়ে গেছে, 1 লাখ টাকার জায়গায় 5 লাখ টাকা, দ্বিগুণ যদি নির্যাতনও যদি দ্বিগুণ হয়ে যায়, তাহলে আসলে 1 বছর পরে সেই হিসাব তো মানুষ মেলাবে, যেটি মোস্তফা ফিরোজও বলছিলেন যে মানুষ তো একটা হিসাব মেলাবেই। আসলে কোথায় 1 বছর পরে কি অর্জন, কি প্রাপ্তি, কি হতাশার জায়গা। অনেক ধন্যবাদ জনাব মোস্তফা ফিরোজ, অনেক ধন্যবাদ ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা।